আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজ এই প্রোগ্রামে উপস্থিত আছেন মাননীয় বিচারপতি আহমেদ সোহেল স্যার। স্যার শুধুমাত্র একজন বিচারপতিই নন, উনি আমাদের জুডিশিয়াল সার্ভিসের একজন আইকন। আমরা বিচারকরা প্রতিনিয়ত স্যারকে স্মরণ করি। উপস্থিত অন্যান্য সম্মানিত সুধীবৃন্দ, সকলের নাম মেনশন করছি না, করার সুযোগ কম, তো সবাইকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হলো আইনগত সহায়তা প্রদান সংশোধন অধ্যাদেশ 2025। অধ্যাদেশ মানে হলো যা রাষ্ট্রপতি জারি করেছেন। মহামান্য রাষ্ট্রপতি যখন জারি করেন তখন ওইটাকে অধ্যাদেশ বলি, আর সংসদে যখন পাশ হয় তখন তাকে আইন বলি। দুইটার ক্ষমতা বা কার্যকারিতা প্রায় একই রকম। অধ্যাদেশের 2-এর ক ধারাতে বলা আছে যে যদি কোনো অসচ্ছল, সহায়, সম্বলহীন বা বিচার প্রার্থী থেকে অসমর্থ হন, তবে তিনি আইনগতভাবে বিচার পাওয়ার অধিকারী হিসাবে আইনগত সহায়তা প্রদান সংস্থা বা লিগ্যাল এইড অফিস, যেটা প্রতিটি জজ কোর্টের নিস্তরায় অবস্থান করে, ওই লিগ্যাল এইড অফিসে যে কেউ আবেদন করতে পারবে। এবং লিগ্যাল এইড অফিসে যদি কেউ আবেদন করে তাহলে প্রথমে লিগ্যাল এইড অফিসার নোটিশ দিবেন উভয় পক্ষকে, এবং উভয় পক্ষকে আলোচনার মাধ্যমে বিষয়টা সমাধান করবেন। এটা অলরেডি আপনারা বিষয়টা পুরোপুরি জানেন। এই ক্ষেত্রে মামলা দায়ের করার আগে যেরকম লিগ্যাল এইড অফিসে অবহিত করা যাবে, একই রকম ভাবে কোনো মামলা যদি চলমান থাকে তাহলে চলমান মামলার ক্ষেত্রেও আইনগত সহায়তা পাওয়া যাবে। বর্তমানে আয়কর সীমা পর্যন্ত যাদের ইনকাম বাৎসরিক 3,50,000 টাকা পর্যন্ত, তারা বিনামূল্যে আইনগত সহায়তা পেতে পারে। এবং এই ক্ষেত্রে নারী এবং পুরুষ আলাদা বলে বিবেচিত হবে না। নারী পুরুষ যে কেউ আদালতে অভিযোগ করতে পারে, মানে লিগ্যাল এইড অফিসে আবেদন করতে পারবে। এবং সকল প্রকার মামলার ক্ষেত্রে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, দেওয়ানি মানে জমি জমা সংশ্লিষ্ট যে মামলাগুলা, ফৌজদারি মামলা মানে মারামারি সংশ্লিষ্ট মামলা, ইভেন পারিবারিক মামলাতেও আবেদন করা যাবে। লিগ্যাল এইডের বর্তমান সবচেয়ে বড় সফলতা আরেকটা, যেমন মনে করেন আপনারা বাড়িতে গেলেন, দেখলেন যে আপনার বাবা হয়তো বলছে যে আমাদের একটা জমি অন্য একজন দখল করে নিয়ে যাচ্ছে, যে আসলে আমাদের কি করা উচিত, আমরা কি থানায় গিয়ে মামলা করব না কোর্টে গিয়ে মামলা করব বা কি করব। এইরকম যদি কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন থাকে তাহলে লিগ্যাল এইড অফিসে গিয়ে সিদ্ধান্তটা মতামত জানালে লিগ্যাল এইড অফিসার একটা মতামত দিবেন। সাধারণত কোনো বিষয়ে যেমন বিজ্ঞ আইনজীবী সাহেবের কাছে মতামত নেওয়া হয় যে আমরা কি মামলা করব কিনা, করলে কি জয়ী হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা আইনগতভাবে কি হতে পারে রেজাল্ট, এইরকম কোন পরামর্শের জন্য লিগ্যাল এইড অফিসে যাওয়া যাবে। এবং সেখানে একজন বিচারক, যিনি সিনিয়র সহকারী জজ পদমর্যাদা, ওই বিচারক পরামর্শ দিবেন। এবং লিগ্যাল এইড অফিসে যাওয়ার জন্য সবচেয়ে সহজ পন্থা হলো একটা ফোন নাম্বার, এবং সেইটা টোল ফ্রি, কোনো টাকা লাগবে না। নাম্বারটা সবাইকে মুখস্থ করার জন্য আহ্বান জানাচ্ছি। 16430 430 16,430, অথবা 16430, অথবা যদি 999-এ ফোন করেন, আপনাদের কাছে 999 খুবই সমাদৃত, 999-এ ফোন করেও লিগ্যাল এইড সম্পর্কিত তথ্য জানা যাবে। এই ক্ষেত্রে লিগ্যাল এইড অফিস কোথায় বা কখন লিগ্যাল এইড অফিসে যাওয়া যাবে বা এই ধরনের বিষয় সমাধানটা কি, সেটা আপনি ফোনেও নিতে পারবেন এবং এতে কোনো টাকা লাগবে না। আইনের রিফর্ম সম্পর্কে মোটামুটি বলা হয়েছে, যেমন চিফ লিগ্যাল এইড অফিসার থাকবেন এবং স্পেশাল মেডিয়েটররা নিযুক্ত হতে পারবেন। বর্তমানে চিফ লিগ্যাল এইড অফিসার নিযুক্ত হয় নাই, তবে লিগ্যাল এইড অফিসার হিসাবে যিনি আছেন তিনি ভারপ্রাপ্ত হিসাবে দায়িত্ব পালন করছেন।
সংশোধনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো এখানে 21-এর খতে বলা আছে অন্য আইনে যা কিছু থাকুক এই আইন কার্যকর হওয়ার পরে মধ্যস্থতা বিষয়ে এই আইন প্রাধান্য পাবে, মানে অন্য আইনের তুলনায় এই আইন বেশি গ্রহণযোগ্য হবে। যদি মধ্যস্থতা ব্যর্থ হয় তাহলে মামলা করা যাবে এবং যিনি অসচ্ছল বা দরিদ্র তাকে বিনা খরচে লিগ্যাল এইড অফিস মামলা পরিচালনার পুরা দায়ভার গ্রহণ করবে। এবং যদি মধ্যস্থতা বৈঠক ব্যর্থ হয় তাহলে এই ক্ষেত্রে আদালতে একটা প্রতিবেদন দিতে হবে। আমি একটু পরেই বলবো কয়েকটা গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডে যদি আপোষ বৈঠক হয় এবং আপোষ বৈঠকে সমাধান না হয় তাহলে প্রতিবেদন সহ আদালতে মামলা করা যাবে। 21-এর গতে যেটা বলা আছে এটা মধ্যস্থতা সম্পর্কে সবচেয়ে যুগান্তকারী বিষয়, সেটা হলো বাইন্ডিং ফোর্স। আগে যদি মধ্যস্থতা বৈঠকে কোনো সিদ্ধান্ত হতো এইটার কোনো বাইন্ডিং ফোর্স ছিল না, মানে এটা বলবৎ করা যাইতো না। যেমন মনে করেন একটা পারিবারিক মামলায় হয়তো আপোষ হয়েছে যে 1 লক্ষ টাকা বিবাদী পক্ষ বাদীকে দিবে, কিন্তু এই টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে সে যদি না দিত, অর্থাৎ কমিটমেন্ট যদি সে না রাখে তাহলে এই ক্ষেত্রে কিছু করার ছিল না। কিন্তু বর্তমান আইনে বলছে যদি এইরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে দুই পক্ষের সম্মতিতে তাহলে এই সিদ্ধান্ত উভয় পক্ষ মানতে বাধ্য হবে, আর যদি সে না মানে তাহলে এটা আদালতে মামলা দায়ের করে আদায় করা যাবে। এ বিষয়ে 15/9/24 তারিখ 25 তারিখে মানে 15ই সেপ্টেম্বর তারিখে একটা জিও হয়, যেটা বলা হয়েছে যে 18ই সেপ্টেম্বর থেকে কার্যকর হবে একটা গণবিজ্ঞপ্তি হয়। সেখানে বলা হয়েছে যে মামলা পূর্ব মধ্যস্থতা সম্পর্কে যে ফরিদপুর, ময়মনসিংহ, রংপুর, দিনাজপুর, সাতক্ষীরা, কুষ্টিয়া, কুমিল্লা, নোয়াখালী, রাঙ্গামাটি, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ এই 12টি জেলাতে এই আইনটা 18ই সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। মূলত এই 12টি জেলাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিল্ডিং আছে এবং লিগ্যাল এইড অফিসার বসার মতো পর্যাপ্ত জায়গা আছে। বাংলাদেশের সব কয়টা জেলাতে পর্যাপ্ত বিচারকদের বসার মতো জায়গা না থাকায় ওই জেলাগুলোতে পরবর্তীতে কার্যকর করার সিদ্ধান্ত হবে। এবং 16ই সেপ্টেম্বর তারিখে একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, সেটাতে বলা হয়েছে যে 8 প্রকার আইন সম্পর্কে যে কোনো মামলা করতে চাইলে মামলা করার আগে মেডিয়েশন অবশ্যই লাগবে। আগে ছিল যে সরাসরি মামলা করা যাবে, কিন্তু আইনে বলা হয়েছে যে মামলা করার আগে আপনাদের আগে মধ্যস্থতার জন্য বসতে হবে, আলোচনা করতে হবে। আলোচনা করে যদি সমাধান হয় তাহলে তো মামলা করার প্রয়োজন নেই, কিন্তু যদি আলোচনা করে সমাধান না হয় তাহলে মামলা করতে পারবেন। এবং এই ক্ষেত্রে মামলা করার সময় একটা প্রতিবেদন দিতে হবে যে আমরা সালিশ বৈঠকে বসেছিলাম, এই সিদ্ধান্ত হয়েছে, এর প্রেক্ষিতে আমি মামলা করলাম। এইরকম কোনো প্রতিবেদন ছাড়া কোনো আদালত মামলা সরাসরি নেবে না। এটা হলো 7-8টা ক্ষেত্রে। যেমন পারিবারিক আদালত আইন 2023 এর 5 ধারায় উল্লেখিত মামলা। 5 ধারাতে যে মামলাগুলো বলা আছে যেমন দেনমোহর, খোরপোশ, পিতৃত্ব, ভরণ পোষণ, দাম্পত্য সত্য পুনরুদ্ধার, এই বিষয়গুলোতে কেউ যদি মামলা করতে চায়, সহজ কথায় পারিবারিক কোনো ব্যাপারে যদি মামলা করতে চায় যেটা হাজবেন্ড ওয়াইফের বিষয়, তাহলে অবশ্যই আগে মধ্যস্থতার জন্য যেতে হবে। মধ্যস্থতা না করে মামলা করা যাবে না। বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন 1991, বাড়ি ভাড়া সংশ্লিষ্ট বিষয়ে যদি কেউ মামলা করতে চায় তাতেও আগে আলোচনা করতে হবে। সহকারী জজ আদালতের এখতিয়ারভুক্ত বন্টন সম্পর্কিত মামলা, যেখানে জমি জমা নিয়ে বিভাগ বন্টনের প্রয়োজনীয়তা আছে, যে ওয়ারিশ সূত্রে কে কতটুকু সম্পত্তি পাবে, এই ক্ষেত্রে প্রথমে মধ্যস্থতার জন্য যেতে হবে। স্টেট একুইজিশন অ্যান্ড টেনান্সি অ্যাক্ট 1950 এর সেকশন 96, মানে অগ্রক্রয় সম্পর্কিত মামলার ক্ষেত্রে অগ্রক্রয় হলো
কেউ যদি জমি বিক্রি করতে চায়, যেমন ধরেন আপনার ভাই সম্পত্তি বিক্রি করে দিল, আপনি জানেন না, এই ক্ষেত্রে আপনি আদালতে যদি মামলা করেন, আপনি যেহেতু আপনার ভাইয়ের সাথে সহ অংশীদার, মানে আপনিও সম্পত্তি যেহেতু পান, সেই হিসাবে আদালতে আপনি মামলা করলে এবং যত টাকা দিয়ে সে বিক্রি করেছে তার সাথে একটু ইন্টারেস্ট দিতে হয়, সেই টাকা আদালতে জমা দিলে ওই সম্পত্তি আপনি পাবেন। অর্থাৎ ভাই ভাই সম্পত্তি, ভাই বোনের সম্পত্তি, মা বাবার সম্পত্তি, এরকম আত্মীয় স্বজনের ক্ষেত্রে যদি ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের ক্ষেত্রে সম্পত্তি কেউ বিক্রি করে দেয়, তাহলে অন্য আত্মীয় অগ্রাধিকার পাবে এই সম্পত্তিটা পাওয়ার ক্ষেত্রে। এই ক্ষেত্রে সে আদালতে মামলা করতে পারে 96 ধারা অনুযায়ী। এখন বলা হয়েছে এরকম মামলা করার আগে লিগ্যাল এইড অফিসে আগে আবেদন করতে হবে। নন এগ্রিকালচারাল টেন্যান্সি অ্যাক্ট 1949 এর সেকশন 24, এখানে বলা হয়েছে যেটা অকৃষি জমি, এই জমির ক্ষেত্রে যদি কেউ প্রিএমশন করতে চায়, মানে অগ্রক্রয় করতে চায়, তাহলে তাকে আগে মধ্যস্থতার জন্য যেতে হবে। পিতামাতার ভরণ পোষণ আইন 2013 এর 8 ধারা অনুযায়ী পিতামাতার ভরণ সম্পর্কিত মামলা, 2013 সালের যে আইনটা সবাই জানেন, সব ক্ষেত্রে মা বাবার ভরণ পোষণ শুধু ছেলেদেরই দিতে হবে, এই আইনটা ব্যতিক্রম, এখানে মেয়েদেরকেও ক্ষমতা দেওয়া হয়েছে। বলছে যে যে সকল মেয়েরা যোগ্য বা আর্থিকভাবে সক্ষম তারা মা বাবার ভরণ পোষণ করতে হবে। এইটা বলা যাবে না যে আমার বিয়ে হয়ে গেছে আমি মা বাবার দায়িত্ব নিব না। আপনার যদি আর্থিকভাবে সক্ষমতা থাকে তাহলে আপনাকেও মা বাবার প্রতি দায়িত্ব পালন করতে হবে। যদি না করেন তাহলে আপনার মা বাবা 8 ধারা অনুযায়ী মামলা করতে পারবে। এই ক্ষেত্রে মামলা করার আগে মেডিয়েশনের জন্য যেতে হবে। যৌতুক নিরোধ আইন 2018 এর 3 এবং 4 ধারা, 3 এবং 4 ধারাতে মূলত বলা হয়েছে যৌতুক দাবি সংশ্লিষ্ট। যৌতুক দাবির ক্ষেত্রে ছেলে যেমন মেয়ের কাছে যৌতুক দাবি করতে পারে, সেই ক্ষেত্রে মেয়েরা যৌতুক দাবি করতে পারে, এরকম মামলা আমরা পেয়েছি। তো যৌতুক যে কেউ দাবি করো, এইটা যদি কেউ অভিযোগ করতে চায় আগে মেডিয়েশনের জন্য যেতে হবে। সেখানে দুই পক্ষ মিলে বসতে হবে, আলোচনা করে সমাধান করতে হবে। যদি সমাধান না হয় তখন মামলা করা যাবে। সর্বশেষ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর 11 ধারা, এটা একই রকম। এটা হলো যৌতুকের জন্য যদি কোনো নির্যাতন করা হয়, ছোটখাটো নির্যাতন করা হয়, তাহলে 11 ধারা অনুযায়ী মামলা করা যাবে। এবং এই ক্ষেত্রে মামলা করার আগে আদালতে যাওয়ার আগে অবশ্যই মধ্যস্থতার জন্য যেতে হবে। এছাড়া আরেকটা বড় পরিবর্তন আসছে 2025-এ ফৌজদারি কার্যবিধি বা কোড অফ ক্রিমিনাল প্রসিজারের সংশোধন। সেইটাতে 245 ধারায় বলা হয়েছে যে আপোষের ক্ষেত্রে কিছু কিছু মামলা আছে যেগুলো আপোষযোগ্য, সেই সকল মামলা অবশ্যই আগে মধ্যস্থতা বৈঠকের জন্য যেতে হবে। মেডিয়েশন ছাড়া সরাসরি মামলা করা যাবে না। আর কিছু আছে আদালতের অনুমতি দিলে আপোষযোগ্য, আর কিছু মামলা আছে কোনো ক্রমে আপোষযোগ্য না, যেমন রেপ কেস, তারপর মার্ডার মামলা, এইগুলা কোনো ক্রমেই আপোষ করা যাবে না। বাকি ক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে আপোষ করা যাবে। আর কিছু মামলা আছে সরাসরি আপোষ করা যাবে, সেটা ফৌজদারি কার্যবিধি বইয়ে উল্লেখ আছে। এই হলো আজকে আমার লেকচারের বিষয়বস্তু ছিল। এর বাহিরে এখন আপনাদেরকে কিছু কথা বলবো, সেটা হলো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে। প্রথমত, এতক্ষণ আমি যা বলেছি কেউ শুনেছেন শুনেন নাই এটাতে কোনো আমার আপত্তি নাই, কিন্তু এখন যে আপনারা শুনবেন সেটা আমি নিশ্চিত। আমি দেখেছি যারা শিক্ষার্থী আছেন তাদের 4 জন চশমা পরিহিত, এবং পুরো আলোচনার সময় একজন শুধুমাত্র কিছুটা ঘুমানোর চেষ্টা করেছেন কিন্তু ঘুমাতে পারেন নাই, একজন। আর বাকি সবাই নিজেরা গল্প করেন কিন্তু ঘুমান নাই। এটা হলো একটা বড় সফলতা। আর 4 জন চশমা পরিহিত এই কারণে যে বললাম, আমার কাছে এটা খুবই পজিটিভ মনে হয়েছে। আমি বেশ কিছু স্কুলে, বেশ কিছু প্রতিষ্ঠানে গিয়েছি, মাত্র 3-4-এ পড়ে এইরকম স্টুডেন্টদের মধ্যে চশমার পার্সেন্টেজ অনেক বেশি। আমি মনে করি আপনাদের যে সামুদ্রিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর, এইটার অনেকটা ইম্প্যাক্ট আপনাদের মাঝে আছে। প্রাকৃতিক পরিবেশের কারণে আপনাদের চোখের পাওয়ার অনেকের তুলনায় ভালো আছে। আর দ্বিতীয়ত একটা অনুমান করতে পারি যে আপনারা অন্যদের তুলনায় মোবাইল ফোন হয়তো কম ব্যবহার করেন। এইটা
প্রমাণ করে চশমা না পড়ার কারণে ফেসবুক আইডি বা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার থাকলেও হয়তো লিমিটেড সময় আপনারা ব্যবহার করেন, আপনাদের মা বাবা সচেতন, আপনারা নিজেরাও অনেক সচেতন, সেটা আমার কাছে মনে হয়েছে। আমি আপনাদেরকে একটা অভিজ্ঞতার আলোকে বলবো যে আমার ভাতিজির এক বান্ধবী, সে হলো ভাতিজিকে একটা মেসেজ দিল, তো আমি হঠাৎ এটা দেখলাম। তো আমি দেখলাম যে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, তো আমি ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার আগে প্রোফাইলে যাই, যেমন আপনাকে যেটা বললেন যে অবশ্যই আইডিটা লক রাখবেন। তো সেই ক্ষেত্রে আমি তার প্রোফাইলে গিয়ে দেখলাম যে আইডি লক করা নাই এবং সে ক্লাস 9-এ